প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পলিটিক্স প্লাসে। আপনারা এতক্ষণ শুনছিলেন মুন্নি সাহা সঞ্চালনায় নিউজ আওয়ার এক্সট্রা। সেখানে আলোচনা হচ্ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে যে 58 দলের নতুন জোট, সম্মিলিত জাতীয় জোট যাত্রা শুরু করেছে আজ, সেটা নিয়ে নানা মাত্রার আলোচনা। আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিব। আমরা শুধু বাংলাদেশের রাজনীতিতে জোটের ইতিহাস এবং জোটের প্রভাব, আমরা জানি যে সবসময় নির্বাচনের আগে এই ধরনের জোট নিয়ে নানা রকমের খেলা হয়, কখনো বড় দল, কখনো ছোট দল। এই জোটের ইতিহাস আজকে নতুন নয়। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে রাজনীতিতে জোট হয়েছে, জোট ভেঙেছে, এক দলের দল অন্য জোটে যোগ দিয়েছে, এমন ঘটনা অনেকবার ঘটেছে। এরশাদের নেতৃত্বে যে আজকে যে জোট হলো 58 দলের, সেটি আসলে আমাদের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনতে পারে সেটি নিয়ে কথা। যদিও জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতিতে এখনকার ভূমিকা নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। জাতীয় পার্টির জাতীয় সংসদের বিরোধী দল আনুষ্ঠানিকভাবে, কিন্তু আবার এই দলের 3 জন আছেন মন্ত্রিসভায় এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। সব মিলিয়ে তাদের অবস্থানটা একটু জট পাকানো। আমরা সেই জট খোলার কিছুটা চেষ্টা করব। আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। এবং আজকে যে জোটটি আত্মপ্রকাশ করলো সম্মিলিত জাতীয় জোট, আমরা জানি যে এই জোটের পেছনের অনেক কাজই সুনীলদা করেছেন। আমরা তার কাছ থেকে কিছু পিছনের কথাও যদি উনি বলেন শুনতে পারবো। এবং আছেন নাজবুল আশরাফ, সাংবাদিক এবং দীর্ঘদিন রাজনীতি ফলো করছেন বাংলাদেশের, আমরা তার কাছ থেকে বুঝবো। আমি আশরাফ ভাইকে দিয়ে শুরু করতে চাই, তবে তার আগে আজকে যেই জোটটি হলো সেটার রিপোর্টটা একটু দেখে আসি। আমাদের রিপোর্টার রেজওয়ান ফয়েজ তৈরি করেছেন আজকের যে জোটের এরশাদের সংবাদ সম্মেলন, সেটা দেখে আলোচনাটা শুরু করি। নতুন জোট গঠনের এই সংবাদ সম্মেলনে প্রথম থেকেই বিশৃঙ্খলা। নামের সংবাদ সম্মেলন হলেও নেই সাংবাদিকদের বসার জায়গা, সব আসন নেতাকর্মীদের দখলে। বাইরে জায়গা আছে, সেখানে যদি বসতেন তাহলে আমরা আজকে এই অনুষ্ঠানটা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারতাম। সিনিয়র নেতাদের বারবার অনুরোধ সত্ত্বেও জায়গা ছাড়েননি তারা। শেষ পর্যন্ত মঞ্চের নিচে গিয়ে বসতে হয়েছে সংবাদকর্মীদের। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এমন বিশৃঙ্খলার মধ্যেই নতুন জোট গঠনের ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির নেতৃত্বে গঠিত সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যানও তিনি। রাজনৈতিক নীতি আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী আদর্শ অনুসারী ধারক ও বাহক আমাদের অঙ্গীকার আছে, এই জোটে কোনো স্বাধীনতা বিরোধী শক্তির জায়গা হবে না। 4 শরিকের এই জোটে নিবন্ধিত 2 দল হলো জাতীয় পার্টি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আর অনিবন্ধিত বেশ কিছু দল 2টি জোট গঠন করে নতুন এই জোটে যোগ দিয়েছে। এর মধ্যে ইসলামী মহাজোটে আছে 34টি ইসলামী দল আর বিএনএতে আছে 22টি। যে সকল দল নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে সেই দল সরাসরি জোটের শরিক হিসেবে থাকবে। যে সকল দল নিবন্ধন জোটে আবেদন করেছে, নিবন্ধিত হওয়ার অপেক্ষা আছে, তাদের সমন্বয়ে মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে আমরা শরিক হিসেবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করেছি। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জোটের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। লিখিত বক্তব্য শেষে হট্টগোলের কারণে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাবই ঠিক মতো দিতে পারেননি 58 দলের নতুন এই জোটের চেয়ারম্যান। শুধু জানালেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে এখন আর নেই জাতীয় পার্টি। পার্লামেন্টে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করছি। মহাজোট একটা ছিল, আমরা সে মহাজোটে ছিলাম, এখন সে মহাজোটে আমরা নাই। তবে ভবিষ্যৎ রাজনীতি কী হবে এখন বলা মুশকিল, অনেক কিছু ঘটতে পারে, রাজনীতি শেষ কথা বলে কিছু নাই। তবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বা তার অনুসারী কোনো নেতাকেই দেখা যায়নি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আশরাফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি ফলো করছেন। বলা হচ্ছে যে আজকে এরশাদের নেতৃত্বে যে জোট হলো সেটি পৃথিবীর ইতিহাসে বৃহত্তম রাজনৈতিক জোট, 58 দলীয়। কিন্তু আমি যদি আমার স্মৃতি যদি প্রতারণা না করে, যে এরশাদের আমলেই 88 সালে যে 70টি দলের 72 দল সমর্থন আসম আব্দুর রবের নেতৃত্বাধীন এই নতুন এই জোটটি বাংলাদেশের এখনকার রাজনীতিতে কি প্রভাব ফেলে? এমনিতে 14 দলীয় জোট আছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং 20 দলীয় জোট আছে বিএনপির নেতৃত্বে, জাতীয় পার্টির নেতৃত্বে 58 দলীয় জোট বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? এক কথায় বললে কোনো প্রভাব ফেলবে না, কারণ এই জোট মহাজোটের রাজনীতি আমরা অনেক বছর ধরে বাংলাদেশে দেখছি এবং এই জোটগুলো তৈরি হয় মূলত আওয়ামী লীগ এবং বিএনপিকে কেন্দ্র করে।
এবং আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের রাজনীতির কাছাকাছি কিছু দল থাকে, বিএনপির সাথে বিএনপির কাছাকাছি দল থাকে, জাতীয় পার্টি একই রকম রাজনীতির দলগুলোর জোট করে থাকে। এখন বাংলাদেশে মহাজোট যেটা বলছেন এরশাদ সাহেব যে আমরা মহাজোটে নেই, আমরা তো সংবাদকর্মী হিসেবে মহাজোট জাতীয় পার্টি ছেড়ে দিয়েছে এমন কোনো তথ্য জানি না, এমন কোনো ঘোষণা কখনো দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা সরকারে আছেন, সরকারে 3 জন মন্ত্রী আছে, তারা ছেড়ে দেবেন, চলে যাবেন, এটি নিয়ে অনেক কথা আমরা শুনেছি এবং দলের ভিতরেও এই নিয়ে অনেক বিতর্ক আছে, বিরোধ আছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি এবং হবে বলেও আমার মনে হয় না। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আপনি বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জোট। এখন সংখ্যার দিক থেকে আপনি বলছেন যে 58টি দল, তার মধ্যে 2টি জোট আছে, তারা মিলে একটা জোট করেছে, সেটা বড়। পৃথিবীর ইতিহাসে কিনা জানি না, আর পৃথিবীর ইতিহাসে এ ধরনের জোট হয় কিনা সেটাও আমার জানা নাই। তবে যেটি আপনি বলছিলেন যে এরশাদ সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তখন আসম রব কিন্তু একটি কম্বাইন্ড অপোজিশন পার্টি নামে, 88 সালে, এবং আমার যদি মনে পড়ে 70টি দল ছিল সেখানে, এবং সেই 70টি দল আমার মনে পড়ে 72, যাই হোক, 70-72 কিছু একটা হবে এরকমই। এখন এই 70-72টি দল নিয়ে আসম রব সাহেব যেই জোট করেছিলেন তার কি প্রভাব ছিল 88 সংসদে, এবং সেই সংসদে বিরোধী দলের নেতা হিসেবে তিনি কি ভূমিকা রেখেছিলেন, এগুলো রাজনীতিতে হাস্যরসের ব্যাপার। এখন 20 দলীয় জোটে যেমন বিএনপির পরে জামাতে ইসলামী ছাড়া আর কোনো দলের অস্তিত্ব নাই, নাম নেওয়ার মতো না, কিন্তু 14 দলে আওয়ামী লীগের যেটা মূল জোট, 14 দলে কিন্তু আওয়ামী লীগ ছাড়া আরও বেশ কতগুলো দল আছে যাদের অস্তিত্ব আছে, সংসদে তাদের আসন আছে, মন্ত্রিত্ব আছে এখন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতিতে তাদের একটা অবস্থান আছে। সেটি আপনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বলেন বা ওয়ার্কার্স পার্টি বলেন, তারপরে কিন্তু আবার বাকি দলগুলোর অবস্থা ঠিক একই রকম। ফলে বড় বড় দলের নেতৃত্বে যে জোট মহাজোটগুলো হয় সেগুলো কিন্তু একরকমের লোক দেখানো বা অনেকগুলো দল আমাদের সাথে আছে তার একটা প্রভাব রাজনীতিতে ফেলার চেষ্টা, এবং এই চেষ্টাগুলো কিন্তু সাধারণত দুটো সময় হয়ে থাকে, দুটো বিষয়কে কাজে লাগানোর জন্য। একটি হচ্ছে নির্বাচন এলে পরে যত বেশি লোককে একসাথে করা যায় এবং তাদের শক্তি বাড়ানোর ব্যাপার থাকে, এবং কত বেশি লোক, কত বেশি দল, নেতা কর্মী তাদের সাথে আছেন সেগুলো হিসাব দেখানো হয়। কিন্তু বিএনপি আওয়ামী লীগ ছাড়া তারপরে জাতীয় পার্টি এবং জামাত, এর বাইরে জাসদ, ওয়ার্কার্স পার্টি, তারপরে এমন কোন দল বলতে পারবেন যে যারা নির্বাচনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে, নির্বাচনে ম্যাটার করে, এরকম কোনো দলের অস্তিত্ব কিন্তু নাই, কিন্তু সেগুলো জোটে মহাজোটে থাকে। কিন্তু এই 58টি দল নিয়ে যেই মহাজোটটা হলো, এর যে আদর্শ উদ্দেশ্যের কথা বলা হচ্ছিল, বাংলাদেশের যে রাজনীতি আমরা দেখি বহু বছর ধরেই, সেখানে মোটা দাগে যদি আপনি আদর্শিক ভাগ করেন তাহলে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি সহ কিছু দল, আবার জাতীয় পার্টিও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, এবং এই দুটি দলই আবার সাথে ইসলামী মূল্যবোধের কথা বলে, এবং ইসলামকে বাদ দিয়ে এখন আওয়ামী লীগও রাজনীতি করছে না। ফলে ইসলামী মূল্যবোধ, ইসলামী যেই ব্যাপার সাধারণ মানুষের মধ্যে আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, সেটাকে রাজনীতিতে কাজে লাগানোর চেষ্টা ছোট বড় এখন সবাই করে। কিছু সরাসরি ইসলামের নামে করে, কেউ ইসলামের নাম না বললেও রাজনীতিতে ইসলাম ফ্যাক্টরটাকে তারা কাজে লাগায়। ফলে এই বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে এই বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী জাতীয়তাবাদ এবং বাংলাদেশি ইসলামী মিলে যে জাতীয়তাবাদ, বিএনপি নেতৃত্বে যে জোট, জাতীয় পার্টির নেতৃত্বে জোট, এই সবগুলো একই শক্তির। ফলে নির্বাচন আরও বছর দেড়েক পরে হবে, তখন এইটার প্রভাব কি পড়বে? তাহলে আদর্শের ধারা দিক থেকে যদি ধরি, তাহলে বিএনপির যে রাজনীতির অঙ্গনটা, সেখানে তারা কতটুকু ভাগ বসাতে পারে সেটি নিয়ে প্রশ্ন। কিন্তু জাতীয় পার্টি ছাড়া যেহেতু আর কোনো দলের রাজনীতিতে এবং নির্বাচনে তেমন কোনো কার্যকর ভূমিকা দেখা যায় নাই, ফলে এই 58র মধ্যে 57টি নিয়ে আমি মনে করি না যে রাজনীতিতে, সেটা আন্দোলনে বলেন আর নির্বাচনে বলেন, তেমন কোনো প্রভাব পড়বে। জি, জনাব সুনীল শুভ রায়, আপনি আসলে আমার ধারণা আপনি অনেক কিছু বলার জন্য অপেক্ষা করছেন, কারণ এর আগের অনুষ্ঠানে আমরা শুনছিলাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিল যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই জোট করা হয়েছে এবং তাতে খুব বেশি লাভ হবে না, বরং আপনাদেরকে উনি পরামর্শ দিয়েছিলেন যে একলা গেলে আপনারা ভালো করতে পারতেন। কারণ আমরা জানি যে ভোটের হিসাবে আওয়ামী লীগ বিএনপির পরে জাতীয় পার্টি তৃতীয় বৃহত্তম, যদি আমি ভোটের গত 2-3টি নির্বাচন হিসাব করি। এবং জাফরুল্লাহ চৌধুরীর সাথে সুর মিলিয়ে না, মিলে গেছে আর কি। নাজমুল আশরাফও বললেন যে আসলে খুব বেশি প্রভাব ফেলবে না। আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ প্রভাস। প্রথমেই আমি সেই কথাগুলো যখন বলছিলেন, আমি ছিলাম ওখানে, উত্তর দেওয়ার সুযোগ ছিল না, আর এটা অনুষ্ঠানের একটা ধারাবাহিকতা, উত্তরটা দেওয়ার প্রয়োজন আছে।
ডক্টর জাফরুল্লাহ সাহেব একজন চিকিৎসক, সেই সাথে পণ্ডিত ব্যক্তিও, আমি তাকে শ্রদ্ধা করি। তবে উনি যে কথাটা বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে এটা করেছেন, আমার মনে হয় প্রধানমন্ত্রীর নির্দেশ, ওনার কথা থেকে বোঝা গেল যে প্রধানমন্ত্রীর নির্দেশটা ওনার মাধ্যমে আসছে এবং সেইটা উনি বলে দিয়েছেন। এটা একটি ভুল তথ্য। এটা কোনো এটা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার একটি অংশ যে আমরা একটি জোট গঠন করেছি। এবং কোনো প্রধানমন্ত্রী, উনি আরও একটি আপত্তিকর কথা বলছে যে রয়ের নির্দেশে এটা করা হয়েছে। এই জাতীয় ভুল তথ্য, অসত্য কথা, এটা একটি জাতীয় প্রচার মাধ্যমে ওনার বলা কতটুকু সমীচীন হয়েছে এটা আপনারাও বিবেচনা করবেন। মনে হয় উনিও এটা আবার বিবেচনা করে দেখবেন। তো এটা একেবারেই সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা জোট গঠন কিভাবে করেছি সেই প্রেক্ষাপট যদি বর্ণনা করেন, তাহলে আরেকটি কথা বলেছেন যে এটা কোনো ফল বয়ে আনবে না। উনি ওটা বলবেনই, কারণ আমরা জানি যে জাফরুল্লাহ সাহেব বিএনপি ঘরানার একজন বুদ্ধিজীবী। আমরা যদি জাতীয় পার্টি যদি শক্তিশালী হয়, তাহলে স্বাভাবিকভাবেই বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। কারণ এখানে আমিও বিশ্বাস করি যে বাংলাদেশের যে রাজনীতিতে এটা দুটি ধারা, একটি আওয়ামী ধারা আর একটি আওয়ামী বিরোধী ধারা। অবশ্যই আওয়ামী ধারার সাথে আমাদের মিল নেই। আমরা আওয়ামী বিরোধী ধারা রাজনীতিতে, আমরা বাংলাদেশের বলেছেন। এখন সেখানে আমরা যদি শক্তিশালী হই, তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমরা একলা চলি, আমরা দুর্বল থাকি বা এই করি, সেইটাই উনি প্রত্যাশা করেন। তবে সে প্রত্যাশা ওনাদের সফল হবে না, আমরা শক্তিশালী হব। আমি একটু আপনার এখানে যে একটু থামাই, যদি যে আপনি বললেন যে আপনারা মূলত আদর্শিক বিবেচনা আপনারা আওয়ামী বিরোধী ধারার লোক, আপনি যেটা বলেন, কিন্তু আমরা দেখছি যে এই একটু আগে যে এরশাদের কথা শুনছিলাম, সেখানেও তিনি বলছেন যে আপনারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে ছিলেন। এটা একটু স্ববিরোধী হয়ে গেল না? আওয়ামী লীগ ছিলেন, আমরা এখানে হলো কি এই, এবং আপনাদের দলের 3 জন আওয়ামী লীগের, এটা অনেকটা চুম্বকের ধর্মের মতো, সমমেরুতে বিকর্ষণ হয়। এখন ব্যাপারটা হলো আমরা এইখানে যেখানে আওয়ামী বিএনপি ঘরানার বা বাংলাদেশ বিএনপি ঘরানা নয়, জাতীয়তাবাদী যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যারা বিশ্বাসী, আমাদের উপরে বিএনপির যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের প্রেক্ষিতে আমাদের আওয়ামী লীগের সাথে আমাদের একটা ঐক্য হয়েছিল, যেটা মহাজোট। আওয়ামী লীগের সাথে আমাদের আদর্শিক পার্থক্য আছে, কিন্তু একটি দিক থেকে আমাদের কিছুটা মিল আছে, সেটা হচ্ছে কর্মসূচির দিক থেকে। আওয়ামী লীগও, আমরা এদেশে একটা উন্নয়নের ধারার রাজনীতি আমরা প্রবর্তন করেছি এবং আওয়ামী লীগও সেই ধারায় দেশে যথেষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন করেছে এবং করে যাচ্ছে। সেদিক দিয়ে একটা মিল আছে। এই উন্নয়নের দিক থেকে আমরা একটা প্রেক্ষাপটে, সে সময় যে প্রেক্ষাপটে মহাজোট গঠিত হয়েছিল তার প্রেক্ষাপট বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, ওদিকে যাব না। তো সেই মহাজোটের আমরা গঠন করে 2006 সালে মহাজোট গঠন করলাম। মহাজোটের মাধ্যমে 2008 সালে আমরা নির্বাচন করেছি। নির্বাচন করার পরে যেটা নাজবুল ভাই বলেছেন যে কখন ভেঙেছে, তা 2014 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল আলাদাভাবে নির্বাচন করেছে, জাতীয় পার্টি যে পর্যায়ে হোক না কেন আলাদাভাবে নির্বাচন করেছে। ফলে মহাজোটের অস্তিত্ব অনেকটা আমরা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা না করা হলেও নিষ্ক্রিয় থেকেছে, কার্যত নিষ্ক্রিয় ছিল। আমি এখন আপনাকে আরেকবার থামাই, আপনার কথা থেকে একটা, যেমন আপনি বলছিলেন যে বিএনপি আপনাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে, ঠিক যে 90-এর গণঅভ্যুত্থানে আপনাদের সরকারের পতনের পর 91 সালে বিএনপি এসে এরশাদ সাহেব জেলে ছিলেন। কিন্তু আমরা দেখেছি আবার কিন্তু এরশাদ সাহেব কিন্তু খালেদা জিয়ার সাথে মিলে 4 দলীয় জোট করেছিলেন। 4 দলের মূল 4 জন নেতার মধ্যে একজন ছিলেন খালেদা জিয়া, একজন ছিলেন এরশাদ। ফলে সেই জোটটাও কিন্তু হয়েছে। ফলে জাতীয় পার্টির আদর্শিক অবস্থানটা ঠিক আমরা বিভ্রান্ত হয়ে যাই, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে। সেই জায়গাটা একটু আপনার ক্লিয়ার, সেই জায়গাটাতে ক্লিয়ার। এটা এই যে আমরা 4 দলীয় জোট করেছি, আমাদের নিয়ে 4 দলীয় জোট করেছে, আবার মহাজোট করেছে, এটা আমাদের রাজনৈতিক বিজয়। এই জন্য বিজয় যে এই আওয়ামী লীগ বিএনপি এরা যৌথভাবে
আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের স্বৈরাচার বলেছে, আমাদের ক্ষমতা থেকে কিন্তু এখন আবার নামিয়েছে। দুজনই হ্যাঁ, আপনাদেরকে দুজনরাই আমাদের সাথে জোট করতে আগ্রহী হয়েছে, জোট করেছে। আবার সেই অবস্থা থেকে আমরা এই পর্যায়ে যখন আসছি, এই দেশের ছোট বলেন বড় বলেন, যাই 58টি দল কিন্তু এরশাদের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে জোট করতে এসেছে। এটাও আমাদের একটা রাজনৈতিক বিজয়। জি, জনাব নাজমুল আশরাফ, যেটা জনাব সুনীল শুভরাজ যেটা বলছিলেন, এখানে একটা মজার যে এর আগের অনুষ্ঠানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে এটাতে কিছু হবে না। উনি বলছিলেন যে কেন বলছিলেন, যে কারণ মানে ডক্টর জাফরুল্লাহ বিএনপি ঘরানার বুদ্ধিজীবী এবং যেই জোটটা হয়েছে সেই জোটটা আসলে বিএনপির ক্ষতি করবে, কারণ একই ঘরানার ভোট, বিএনপির ভোট যতটা কাটতে পারে তাতে আওয়ামী লীগের লাভ। সেই ইকুয়েশনে হয়তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই জোটটা হয়েছে। এবং এটা একটু হাস্যকর শোনালে এমন, যেমন আমি দুদিন আগে কোনো একটা অনলাইনে বা পত্রিকায় পড়ছিলাম যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় পার্টির 3 মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। মানে ব্যাপারটা অনেকটা এমন যে জাতীয় পার্টি পরিচালিত হয় কি প্রধানমন্ত্রীর নির্দেশে বা চাওয়া বা আকাঙ্ক্ষা। আপনি যে কটি ঘটনা বললেন তার সাথে আরো অনেক ঘটনা যোগ করা যায়, বিগত নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে, যে জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থানের কারণে বাধ্য, কিন্তু মানে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগ বলেন, তাদের ইচ্ছা মাফিক চলতে বাধ্য না হলে এগুলো করতো না, এবং ঘটনা অনেক বলা যায়। এখন প্রধানমন্ত্রী পরামর্শে এই জোট করেছেন, সেই তথ্য তো প্রকাশ্যে এসে না, জাফরুল্লাহ চৌধুরী বলেছেন হচ্ছে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের বিগত দিনের যে সম্পর্ক এবং যা কিছু ঘটেছে নির্বাচনের বাইরে, সরকারে থাকা না থাকায় সবকিছু নিয়ে, সেই প্রেক্ষিতে বলেছেন, সেটা দায়িত্ব ওনার। কিন্তু আমি বলছি কি যে জাতীয় পার্টি যেই রাজনীতিটি করছে, গত 8 বছর ধরে আওয়ামী লীগ 2 টার্মে ক্ষমতায় থাকার মধ্যে জাতীয় পার্টির যে ভূমিকা আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা এটা প্রমাণিত যে জাতীয় পার্টি চাইলেও বা এরশাদ সাহেব চাইলেও আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে গিয়ে তেমন কিছু করতে পারছেন না। সেখানে নিশ্চয়ই তাদের কোনো না কোনো দুর্বলতা আছে। মামলা মোকদ্দমার ব্যাপারটা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু পরামর্শে করেছেন এরকম তথ্য আমাদের কাছে নাই, এবং সেটা প্রমাণ করা খুব জটিল। আর জোট কেন হয়, এখন জোট কেন হয় আপনি যদি খুব একাডেমিক্যালি চিন্তা করেন, তাহলে একই লক্ষ্যে পৌঁছার জন্য কতগুলো দল একসাথে হতে পারে। এবং এরশাদ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তখন বড় 2টি জোট ছিল, 3টি জোট ছিল, আপনি জানেন, 8 দল 7 দল 5 দল। আচ্ছা, সবার লক্ষ্য ছিল একটা, এই 3টি জোটের প্রত্যেকটারই আলাদা আলাদা আদর্শ আছে, নাহলে তো সবগুলো এক পার্টি হয়ে যেত। বাম রাজনীতি করে তার মধ্যেও কিন্তু অনেকগুলো দল, কারণ প্রত্যেকটা বাম রাজনীতিরই আবার ভিন্ন ভিন্ন ধারা, প্রক্রিয়া, বিশ্বাস, রাশিয়া, চীন, ইত্যাদি আছে। তো ফলে ওনারা যে বলছেন যে আদর্শের মিল হ্যান ত্যান, আদর্শের মিল বিষয় না। আদর্শের মিল হলে তো এই 58টি দল সবগুলো জাতীয় পার্টিতে যোগ দিত, 20 দল সবই বিএনপিতে যোগ দিত, সেরকম না। এখন লক্ষ্য থাকে একটা, যে আমি সরকার পতন করব, অথবা একসাথে নির্বাচন করে আমরা এই আসনগুলো ভাগ করে নেব, এরকম লক্ষ্য নিয়েই করে। এখানে আদর্শের কোনো বালাই নেই। আদর্শ যদি আপনি খোঁজেন তাহলে কোথায় পাবেন? জাতীয় পার্টি, যদি আমি মৌলিক আদর্শের কথা চিন্তা করি, যে বাঙালি জাতীয়তাবাদ থেকে শুরু করে আরও ইসলাম ধর্ম নিয়ে তাদের যে অবস্থান, যা কিছু বলেন রাজনীতিতে, যা কিছু করেন, তাতে করে তো বিএনপির সাথে জাতীয় পার্টির জোট হওয়ার কথা। কেন হয় না? কারণ বিএনপি তার মূল প্রতিপক্ষ। এখন এই 91 আদর্শিকভাবে কাছাকাছি হলো, রাজনীতির প্রতিপক্ষ। এখন শত্রু মিত্র হয় না, এখন বিএনপির শত্রু জাতীয় পার্টি দাদা বললেন যে চুম্বকের ধর্মের মতো আওয়ামী লীগ, তো সেই হিসেবে চলে। ফলে বাংলাদেশে যে জোট চলে বা এক দলের সাথে আরেক দলের যে সম্পর্কগুলো আমরা দেখি, কার্যক্রম সম্পর্ক, সেখানে স্বার্থটাই হচ্ছে বড়, এবং কখন কোন ধরনের হিসাব করলে পরে আমার রাজনৈতিক স্বার্থটা বেশি হাসিল হবে সেই হিসাব করে কিন্তু এই জোটগুলো হয়। সেখানে আদর্শ কোনো ব্যাপার থাকে না। এই যে বললাম যে এই আপনার তাহলে তো বিএনপি জাতীয় পার্টি একই হয়ে যেত। এখন এই যে আপনার জোটের শর্তের কথা বললাম, সেই জায়গায় কিন্তু বিএনপি যদি, জাতীয় পার্টি যদি থাকতো, তাহলে সবসময়ই আওয়ামী লীগ থেকে অনেক দূরে থাকতো। কিন্তু আওয়ামী লীগের সাথে মহাজোট করেছে, নির্বাচন করেছে, সরকারে ভাগ নিয়েছে, দায়িত্বের ভাগ নিয়েছে, অনেক কিছু। তাহলে এখানে কিসের কোথায় আদর্শ? এগুলো হচ্ছে রাজনীতির হিসাব। এখন আওয়ামী লীগের সাথে তো বিএনপির বা জাতীয় পার্টির বা জামাতে ইসলামীর বা আরও অনেক দল আছে, তাদের আদর্শিক পার্থক্য অনেক দূরে। তারপর তো আওয়ামী লীগ অনেক দলের সাথে কখনো প্রকাশ্যে কখনো গোপনে অনেক রকমের সমঝোতা করে, সেগুলো কিন্তু সব রাজনৈতিক মানে কুটচাল বলতে পারেন, সেই কারণে এগুলো করা। তবে এই জোটের উদ্দেশ্য যদি ধরি, যে 58টি রাজনৈতিক দলকে এক করা হয়েছে, মানে ঐক্য বা ইউনিটিটাকে যদি এখানে গুরুত্ব দেই, সেটা খুবই হাস্যকর। এই কারণে জাতীয় পার্টির ভিতরেই যেখানে ঐক্য নাই, আজকে এত বড় একটা সিদ্ধান্তের ঘোষণা দিল। আমরা জানি যে এরশাদ সাহেবের বিপরীতে আরেকটি ধারা আছে জাতীয় পার্টিতে, বেগম রওশন এরশাদের নেতৃত্বে। সেই ধারার কোনো
নেতা ওখানে উপস্থিত ছিল না। তো দলের ভিতরে ঐক্য নাই, আর আপনি বাইরের দলগুলোকে নিয়ে ঐক্য করবেন, সেই ঐক্য কতটা কার্যকর হবে, কতদিন টিকবে, এবং আলটিমেটলি তার রাজনৈতিক সুফল আপনি কি পাবেন, সেটি নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। জি, আসলে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। একজন দর্শক আছেন টেলিফোনে, ফোনটি নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে বাবলু, আমি বাসা থেকে বলতেছিলাম জি প্লিজ। যে আওয়ামী লীগ এবং বিএনপির মতো দলগুলো এখন বুঝতে পারছে যে তৃণমূলের সাথে সম্পর্ক করতে হবে, যে ক্ষমতায় যাক বা রাজনীতি টিকে থাকুক, বাংলাদেশের রাজনীতি টিকে থাকবে। তো জাতীয় পার্টি এমন একটা দল যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন সহ ইউনিয়ন পরিষদে ওনারা ক্যান্ডিডেট দিতে পারে না। তো এখানে ওনারা বাহির থেকে দুই চারটা লোক, যাদের একটা দুইটা নেতা আছে বা কোনো নাই, অফিস নাই, এদেরকে নিয়ে জোট করে আসলে কতটুকু ফায়দা তুলতে পারবে ওনারা, আর এই দেশের রাজনীতিতে কতটুকু উপকৃত হবে এরকম জোট। জি, ওনারা আপনাকে অনেক আসলে যদি ধন্যবাদ। বুঝতে আমি পারতো এই প্রশ্নটির উত্তর আমরা বিরতির পরে নিব। জনাব সুনীল শুভ রায়, যিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, এবং আমরা জানি যে এই জোটের পেছনে ওনার অনেকটাই অবদান আছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে যে 58 দলের নতুন জোট হয়েছে, সেটা বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব রাখতে পারবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। সেই নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ আলোচনা। বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়ে গিয়েছিলাম, আরও একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি ইসলাম। আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি প্লিজ বলেন। আমাদের দেশে একদিকে চলছে জঙ্গিবাদের তৎপরতা, অন্যদিকে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িকতা, ধর্মীয় রাজনীতি, মৌলবাদকে সমর্থন দিচ্ছে, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই ধর্মীয় রাজনীতি যেখানে আছে সেখানে গণতন্ত্রের ভবিষ্যৎ কি? আমাদের হাজার বছরের বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতার অবস্থা কি দাঁড়াবে? এদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা কে দিবে? এই ধর্মীয় রাজনীতি যদি প্রাধান্য পায়, আমাদের দেশের সভ্যতা নষ্ট হয়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের কাছে জানতে চাই। জি জনাব বিপ্লব সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখে আলোচনা শুনতে পারবো। জনাব সুনীল শুভ রায়, বিরতির আগে একজন দর্শকের একটা ফোন ছিল এবং সেটার সাথে আমি একটু যুক্ত করে দিই। সেই প্রশ্নটিতে আপনি শুনেছেন নাজমুল সাহেব যেটা বলছিলেন যে সব জোটের একটা লক্ষ্য থাকে। আপনাদের এই জোটের, এই 58 দলের জোটের লক্ষ্য কি? এটা এক নম্বর। আর দুই নম্বর বলছে যেখানে আপনারা নিজেদের দলে পুরোপুরি ঐক্যবদ্ধ না, কারণ আমরা আজকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, যিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, তাকে এই অনুষ্ঠানে দেখতে পাইনি। ফলে আমরা জানি যে এরশাদ এবং রওশন এরশাদ দুজনের মধ্যে একটা রাজনৈতিক একটু বিভেদ আছে আর কি এক দলে। সেই জায়গাটা একটু যদি পরিষ্কার করেন। আমি প্রথমেই বলি যে কথাটা ঠিক নয়। এই জন্য জাতীয় পার্টি এমন একটি দল যে দলের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক অনৈক্য, দ্বন্দ্ব, তারপরে নেতৃত্বের কোন্দল, এইটির অবস্থান অন্তত জাতীয় পার্টিতে নেই। আমরা কিছুদিন আগেও একসাথে আমাদের প্রেসিডিয়াম মিটিং হয়েছে, সর্বসম্মতভাবে এই ঐক্য, এই মানে একটা জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেখানে বিরোধী দলীয় নেতা পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ উপস্থিত ছিলেন। এবং একটা আমাদের মধ্যে আমরা দুটা দিক দেখছি। পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ রাজনৈতিক দিকগুলো, সাংগঠনিক দিকগুলো দেখছেন, এবং বেগম রওশন এরশাদ পার্লামেন্টের ইয়েটা দেখছেন। আর বেগম রওশন এরশাদ কিছুটা একটু অসুস্থতাও আছেন, শারীরিকভাবে আসতে হয়তো পারতেন, কিন্তু তারপরেও আমরা যেখানে যে ভেন্যুটায় আমরা প্রেস কনফারেন্সে আয়োজন করেছি সেখানে প্রচণ্ড গরম ছিল। তা ওই ইয়েতে ওনাকে নিয়ে আসাটা সমীচীন ছিল না। তা বাদে আর আমাদের প্রেসিডিয়ামের অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য এখানে আসছেন, এবং এটা ছিল একটা প্রেস কনফারেন্স। আমরা আপনারা নিউজেও দেখেছেন, বলেছেনও, এবং আমিও সেটা স্বীকার করি, অনেকটা বিশৃঙ্খলা হয়েছে। বিশৃঙ্খলা এই অর্থে এত উচ্ছ্বসিত নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন যাদের বসতে দেওয়ার জায়গা ছিল না, ফলে তারা এসে বসে গেছেন এবং সাংবাদিকদের আমরা বসতে দিতে পারিনি, এবং তাদের খুব কষ্ট হয়েছে, এটা আমরা স্বীকার করি। তো তার মধ্যেও যে অনেকে উঠে গেছেন,
উঠে সাংবাদিকদের জায়গা দিয়েছেন, পরবর্তীতে জায়গার ব্যবস্থা করা হয়েছে। এখন ওইখানে এত উচ্ছ্বাস ছিল যে, এবং দলীয় নেতা কর্মীদের এর এত উচ্ছ্বাস ছিল, এই অবস্থাটায় আমি ফিরে আসি। তারপরে মানে আপনাদের লক্ষ্যটা কি, যে এত উচ্ছ্বাসটাকে আপনারা কোথায় নিয়ে যেতে চান? লক্ষ্যটাকে আমি প্রথমে যে অভিযোগটা আমাদের মাননীয় সম্মানিত রিপোর্টার বলেছেন সেই সম্পর্কে একটু বলি, যে ওখানে প্রেস ক্লাবের মধ্যে এত গ্যাদারিং হবে এবং মিটিং করে ঢুকবে, আমরা সবাইকে নিষেধ করে দিয়েছিলাম যে কেউ মিছিল করবেন না, করবেন না, স্লোগান দিবেন না, এটা একটা প্রেস ক্লাব, এখানে যাতে বিশৃঙ্খলা না হয়। কিন্তু এত ক্রাউডই ছিল যেটা ওই অল্প সময়ের জন্য আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। সেই জন্য বেগম রওশনের সাথে এইসব কারণে আমরা এটা বুঝতে পেরেছি যে অনেক এত উচ্ছ্বাস যে ওখানে আসবে, সেই কারণে আসা। এবং উচ্ছ্বাসটা অবশ্যই আমরা ক্ষমতায় থাকা একটি দল এবং ক্ষমতায় এসেছি, সেখানের যাত্রাটাই শুরু হয়েছিল আমাদের একটা জোটবদ্ধভাবে, আমাদের এই দলের যাত্রাটা শুরু হয়েছিল। পরে সবাই একীভূত হয়ে আমরা জাতীয় পার্টি গঠন করেছি। তো আমরা তো এই জোট করে একবার ক্ষমতায় গিয়েছি, আবারও আশা করছি এই জোটের মাধ্যমে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাব, সেইটাই আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যই আমাদের প্রেস কনফারেন্স, সাংবাদিক সম্মেলনে আমরা ব্যক্ত করেছি, আমাদের যে ঘোষণাপত্র সেখানে আমরা ব্যক্ত করেছি। লক্ষ্য তো আমাদের ক্ষমতায় যাওয়া, সেই লক্ষ্যে যাব এবং এই জোট একটা নতুন মাত্রা সৃষ্টি করবে। এবং এই জোট যে প্রভাব ফেলেছে, সেই প্রভাব ফেলেছে বলে তো আজকে আমাদের এই আলোচনা, আজকে সমস্ত টেলিভিশনের সেই আলোচনা প্রভাব ফেলেছে বলেই তো আসছে। এখন একটু আছে নারায়ণগঞ্জ একজন দর্শক প্রার্থী দিতে হবে, প্রার্থী আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করিনি। যেখানে আমাদের সাংগঠনিক কিছুটা দুর্বলতা আছে সেখানে আমরা প্রার্থী দেইনি। আমরা প্রার্থী যেখানে দেবার সেখানে দেব। আমরা তো চিটাগাং সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছি, হয়তো কাঙ্ক্ষিত ফল আমরা পাইনি। তারপরে খুলনা সিটি কর্পোরেশনে আমরা সিটি নির্বাচন করতে যাচ্ছি, আমাদের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। আমরা অধিকাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই সবেমাত্র গাইবান্ধা সুন্দরগঞ্জের উপনির্বাচনে অংশগ্রহণ করেছি, সেখানে আশাতীত আমরা যে ওই সুন্দরগঞ্জ আসনে আমাদের একসময় আমাদের এমপি ছিলেন এবং তারা যে ভোট পেয়ে এমপি নির্বাচন হয়েছেন তার চাইতে বেশি ভোট পেয়ে আমরা অবশ্য এবার সেকেন্ড হয়েছি, তবু প্রতিদ্বন্দ্বিতায় তো ছিলাম। জি দাদা, একটা ছোট্ট কথা, যেমন যে আশরাফ ভাই বলছিলেন যে মানে এরশাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলমান আছে, সেই মামলাগুলো দিয়ে কি এরশাদকে নিয়ন্ত্রণ করা হয় কিনা কখনো? আমরা প্রায়শই দেখি যে এরশাদ যখন সরকারের বিরুদ্ধে খুব কড়া কথা বলেন, কোনো একটা মামলার ডেট পড়ে তখন আবার এরশাদ চুপ করে যান, এরকম কোনো ব্যাপার আছে মানে পিছন থেকে টেনে ধরার? না, ওনার বিরুদ্ধে যে যতগুলো 91 সাল থেকে শুরু করে 96-95 পর্যন্ত বিএনপির পুরো আমলে যে মামলা করা হয়েছে, মামলা সংখ্যা প্রায় ছিল 72টা মামলা উনি ফেস করতে করতে এই পর্যন্ত আসছেন। এখন সেই মামলা নিষ্পত্তি হতে আর 7টি মামলা বাকি আছে। তো উনি তো এটা কেন অভ্যস্ত হয়ে আছেন, এই মামলাকে মাথায় নিয়েই তো উনি রাজনীতি করে আসছেন। কিন্তু মামলার ভয় আর আমাদের আর কুমিরকে আর সর্দির ভয় দেখায় লাভ কি? হ্যাঁ ঠিক আছে। জি আশরাফ ভাই, ছোট্ট করে একটা জিনিস, একজন দর্শক ফোন করছিলেন, আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে বিএনপি অনেকদিন ধরেই তো ইসলামী ঘরানার সাথে রাজনীতি করছে, জাতীয় পার্টিও তাদের ইসলামী মূল্যবোধের কথা, এবং আমরা কয়েকদিনে দেখলাম যে আওয়ামী লীগও হেফাজতে ইসলামের সাথে সম্পর্ক গভীর করেছে। তাও এখানে মানে সবাই নির্বাচনকে সামনে রেখে ইসলামী কার্ডটা খেলার চেষ্টা করছে। দর্শকের প্রশ্ন ছিল যে তাতে আমাদের যে বাঙালি অসাম্প্রদায়িক চেতনা, সেইটা থেকে কি আমরা দূরে সরে যাচ্ছি? নিশ্চয়ই। এখন বাংলাদেশের রাজনীতিতে বড় বড় খেলোয়াড়দের মধ্যে যদি আপনি ধরেন, একমাত্র আওয়ামী লীগের কাছ থেকে এটা আশা করা যায়, এবং আওয়ামী লীগের নীতি আদর্শ, তার ইতিহাস, তার চর্চা, সব কিছুর মধ্যে এটাই হচ্ছে মন্দের ভালো, যেখানে আপনি একটা অসাম্প্রদায়িক রাজনীতি এবং রাজনীতিতে ধর্মের যেই ব্যবহার না আসলে অপব্যবহার, সেটা থেকে মুক্ত হওয়া। এখন যেহেতু এই কার্ড খেলে জাতীয় পার্টি, বিএনপির মতো দল উপকৃত হয়েছে, আওয়ামী লীগ অনেক পিছিয়ে ছিল, ফলে 96-এর পর থেকে আমরা দেখছি আওয়ামী লীগও এই কার্ড খেলছে, প্রকাশ্যে না হলেও গোপনে কৌশলে নানানভাবে খেলে থাকে। সবশেষে যেটা আপনি বললেন যে খেলাফতের সাথে সংশ্লিষ্টতা, আমরা তো এমন শুনেছিলাম যে এই জোটের মধ্যে খেলাফতে ইসলাম থাকার কথা ছিল, এখন খেলাফতকে নিতে পারে নাই, সেখানে কি সরকার বাধা দিয়েছে নাকি
সরকার খেলাফতকে কাছে নিয়ে তাদের কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছে, সেটি হচ্ছে আরেক প্রশ্ন। কিন্তু যিনি প্রশ্ন করেছেন সবচেয়ে মৌলিক প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যদি বলি যে বাংলাদেশের বড় সংকট কি, এটা আসলে শুধু বাংলাদেশের না, এটি একটি বৈশ্বিক সংকট। সেটা হচ্ছে যে ধর্মের নামে যে অপকর্ম, যে জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িকতা, এবং এই সব কিছু কিন্তু ধর্মীয় রাজনীতি থেকেই হয়। এখন ধর্ম কখনো অশান্তির কথা বলে না, ইসলাম ধর্ম শান্তির কথা বলে, কিন্তু এটি নিয়ে সবচেয়ে বেশি অশান্তির কাজ সারা বিশ্বে হয়, বাংলাদেশে হচ্ছে। সেই কাজটি সরাসরি যেমন বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী তো বটেই করে থাকে, আওয়ামী লীগ পরোক্ষভাবে সেটার একটা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। ফলে এই যে সবগুলো দলের ইসলাম কার্ড ব্যবহারের যেই চর্চা, এটা কিন্তু মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাকে আরো উস্কে দেবে, উৎসাহিত করবে, এই আশঙ্কার সাথে আমিও একমত তার সাথে। আচ্ছা, সুনীলদা বলছিলেন যে এই জোটের যে প্রভাব পড়েছে তার প্রমাণ হচ্ছে যে আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। জাতীয় পার্টি এবং এরশাদ সাহেবকে নিয়ে গণমাধ্যমে অনেক আলোচনা হয়, অনেক খবর হয়, কিভাবে হয়, কি ধরনের হয়, তার প্রমাণ আপনারা যে অনুষ্ঠানটা করছেন তার নাম দিয়েছেন এরশাদের নতুন খেলা। তো এরশাদ রাজনীতিতে একটা ফ্যাক্টর, তিনি নানা রকমের খেলা খেলেন, কখনো এদিকে, কখনো ওইদিকে, কখনো নিচ দিকে গোল দেন, উল্টা দিকে গোল দেন, সকালে একটা বলেন, বিকেলে একটা বলেন। একটি দলের বা একটি দলের শীর্ষ নেতার গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি হবে? তিনি কি বলেছেন, তিনি কি করছেন, মানে তার বিশ্বাসযোগ্যতা, মানুষ তার কথা শুনে বিশ্বাস করে কিনা, সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় তো তিনি মাইনাসে আছেন। ফলে এখন এই জোট বানিয়ে যাই বলুন না কেন, তার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা দলের মধ্যে নিশ্চয়ই থাকবে। যারা দল করে তারা অন্ধভাবে সেগুলো মানবে, সাধারণ মানুষের কতটা হবে সেটা কিন্তু আমরা রাজনীতি আসলে বুঝতে পারি। আশরাফ ভাই, আমাদের সময় আসলে ফুরিয়ে গেছে, তবু আজকে একটা নতুন জোট হলো। আমরা আমাদের ওই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং জাতীয় আপনাদের চেয়ারম্যান এরশাদ সাহেবকে আমরা শুভকামনা থাকলো যে নতুন জোট নিয়ে রাজনীতি কী হবে সেটা আমরা আগামীতেই দেখব। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন।